This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, বেঙ্গল ব্রেকিং নিয়ে। আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি। আচ্ছা অনির্বাণ, তুমি কি গান ভালোবেসে গাও? তা তো গাই। তাহলে আপনারা ভালোবেসে গান, মানে গান ভালোবেসেই তো করা উচিত, সেটাই হয়। তাহলে মাথায় রাখুন, আমাদের রাজ্যের নেতারা এখন গানের গুতোয় ছটফট করছেন। চাকরি বাকরি, শিক্ষা দীক্ষা, নাগরিক পরিষেবা এসব কোনো বিষয়ই নয়। তাদের যাবতীয় চিন্তা ভাবনা এখন গানকে ঘিরে। একটা নয়, দুটো গান নিয়ে তারা বেজায় চর্চা চালাচ্ছেন এখন, কোথাও আবার তিনটে, এবং নিজেদের ভাবনা চিন্তা পাবলিককে প্রায় গান পয়েন্টে রেখে শোনাচ্ছেন। ফলে বাধ্য হয়ে আমরা রাজনীতির গানের স্কুলে ঢু মেরেছি। জাতীয় সঙ্গীত জনগণ মন, জাতীয় স্তোত্র বন্দে মাতরম, রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল। প্রথমটি গাইতে 52 সেকেন্ড, পরেরটিতে প্রায় 66 সেকেন্ড, আর তৃতীয়টি বেশ কয়েক সেকেন্ড। নভেম্বরের প্রথম সপ্তাহে স্কুলে স্কুলে যেন গানের ক্লাস। 1, 2, 3 এই তিনটি গান গাইলেই আপনি যেন সেফ। তার জন্য কোথাও জনগণ মন শেষ হতে না হতেই শুরু হলো বন্দে মাতরম। আবার সেই সুর মিলিয়ে যাওয়ার আগে বাংলার মাটি বাংলার জল। প্রার্থনা শুরু হলো বটে, যেন শেষ আর হয় না। তিনটে সঙ্গীত গাইতে গিয়ে কোথাও ক্লাসের সময় কমে গেল, কোথাও যেন হাঁপিয়ে উঠল ছাত্রছাত্রীরা। জনগণ মন গাইতে অভ্যস্ত পড়ুয়ারা, কিন্তু তাদের অভ্যাস ইচ্ছার কি দাম আছে? শুক্রবার থেকে মধ্যশিক্ষা পর্ষদের অধীনস্থ সমস্ত সরকারি, সরকার পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে প্রার্থনা সঙ্গীত হিসেবে রাজ্য সঙ্গীত গাওয়ার নির্দেশ দেওয়া হলো। আর বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে বেশ কিছু স্কুলে পাঠ হলো জাতীয় স্তোত্র। কোথাও প্রার্থনায় 2টি গান, কোথাও 3টি। কোনোটা মুখস্থ হয়েছে, কোনোটা হয়নি। সব মিলিয়ে প্রথম দিনটা অনেকেরই ভেবাচাকা খাওয়ার জোগাড়। দুটো গান বা তিনটে গান একসঙ্গে গাইলে, আগে তো কখনো গাওনি। আমাদের মনে হয় সবারই তো একটু সমস্যা হয়েছে, কিন্তু আস্তে আস্তে যেমন আমরা জাতীয় সঙ্গীত গাই সেরকমভাবে এগুলোকে মুখস্থ বা ঠিকঠাকভাবে গাইতে পারি। আমরা খুবই আবেগতাড়িত, প্রতিদিনই আমরা শ্রদ্ধার সাথে এই গানটি গাইব। বিতর্ক এড়াতে নদিয়ার কল্যাণীর বেশ কিছু স্কুলে আবার 3টি গান গাওয়ানো হয়। যাদবপুর বিদ্যাপীঠে জনগণ মনর পাশাপাশি স্কুলের নিজস্ব সঙ্গীত প্রার্থনায় গাওয়ানো হতো। গানের গুতোয় নিজেদের সঙ্গীতে পড়ল কোপ। 3টে গান গাওয়া হলে একটু সময়টা লেন্দি হয়ে যাবে, তো দেখা যাক। আমরা আপাতত রাজ্য সঙ্গীত আর জাতীয় সঙ্গীত এইভাবে গাইব ভাবছি। কেন্দ্র রাজ্যের ইচ্ছে প্রার্থনায় 3টে গান গাইতে হচ্ছে। আচ্ছা, কোনোদিন কি 4 নম্বর গান গাইতে হতে পারে? যদি নতুন দলের নতুন গানের ফরমায়েশ হয়, 3টে গানই আমরা রাখার চেষ্টা করব, এবং তার জন্য প্রয়োজনে আমরা 5 মিনিট টাইম আমরা আগিয়ে দেবো আর কি। প্রার্থনা চলে, ঘড়ির কাঁটা ঘুরে যায়। ক্লাস যখনই শুরু হোক, সব ক্লাসের আগে গানের ক্লাস যে হওয়া চাই। কৌস্তব মহাদেব ও হীরকের রিপোর্ট, টিভি9 বাংলা। আচ্ছা, বাংলাদেশি কত প্রকার ও কি কি? আরেকটু সহজ করে বলি, অনুপ্রবেশকারী কত প্রকার ও কি কি? বিজেপি নেতারা রাত দিন গলা ফাটাচ্ছেন অনুপ্রবেশকারীদের, কিন্তু তাদের যাবতীয় মাথা ব্যথা যে বাংলাদেশি মুসলিম বা রোহিঙ্গাদের নিয়ে, সেটা আর একবার প্রমাণ করে দিল মেটেলি। থানায় আটক হিন্দু অনুপ্রবেশকারীদের ছাড়িয়ে নিয়ে গিয়েছেন আজকে বিজেপি নেতারা। বুঝিয়ে দিয়েছেন এটা ভাবের ঘরে চুরি নয়, হিন্দু অনুপ্রবেশকারীদের শরণার্থী জ্ঞানে রক্ষা করাটাই বিজেপির পরম ধর্ম। ধর্মীয় কারণে যদি কেউ ইন্ডিয়াতে এসে থাকেন, তারও তো নিয়ম আছে, তো সে পুলিশকে ইনকোয়ারি করতে পারবে না? অদ্ভুত ঘটনা। বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের তাড়াতে এসআইআর এর জন্য গলা ফাটাচ্ছে বিজেপি। তবে তাদের সাফ কথা, অনুপ্রবেশকারী একমাত্র মুসলিম হলে হিন্দু সহ বাকিরা সবাই শরণার্থী।
তাই মালবাজারের মেটালিতে অনুপ্রবেশকারী সন্দেহে পুলিশের ধরে আনা বাংলাদেশিদের ছাড়াতে সেই বিজেপি পথে নামল হই হই করে। গত বছর জগদীশ চন্দ্র রায় তার স্ত্রী সুচিত্রা রানী 2 সন্তানকে নিয়ে কাঁটা তার টপকে এপারে আসেন। মেটালির গোবরা বস্তির হরকুমার বর্মনের বাড়িতে তারা থাকছিলেন। খবর পেয়ে বৃহস্পতিবার ওই দম্পতি সহ 5 জনকে থানায় নিয়ে যায় পুলিশ। কিভাবে তারা এপারে এলেন, কেন তারা ফিরে যাননি, সব কাগজপত্র আছে কিনা সেই সব পরীক্ষা করাই ছিল উদ্দেশ্য। 1 বছর ধরে এখানে আছেন আপনি, কি করেন এখানে? কি করেন এখানে? আমি কাটমিস্ত্রি। কি কারণে এসেছিলেন? তাছাড়া অনেক কিছু কি আইনি পথে এসেছেন? পাসপোর্ট ভিসা দেখিয়ে এসেছেন না এমনি বেলাকে আসছে? এদিকে এই খবর পেতেই মেটালি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। সকালে ওই বাংলাদেশি দম্পতি এবং তাদের সন্তানদের ছেড়ে দেয় পুলিশ। তাদের মালা পরিয়ে এলাকায় মিছিল করে বিজেপি। 2024 दिसंबर 31 दिसंबर तक जो आया है शरण दिया जाएगा हमारे देश में, जो घर में उत्पीड़न होकर के आए। जो देश का कानून जो बना है, ये अभी तक ये दुख की बात है कि मेटली थाना आईसी को ये कानून व्यवस्था भी मालूम नहीं है। এসআইআর প্রক্রিয়া শুরুর পরে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ওপারে পালানোর চেষ্টা করছে। উত্তর 24 পরগনা মুর্শিদাবাদে ধরাও পড়েছে অনেকে। রাতারাতি খালি নিউ টাউনের ঘুনি বস্তি। তবে বিজেপির আশ্বাস, বাংলাদেশি হিন্দু হলে কোনো ভয় নেই। হিন্দুদের কিচ্ছু চিন্তা করতে হবে, সিএএতে অ্যাপ্লাই করুন, বাকিটা আমরা বুঝে নেব। তারপরেও যদি 2-4 হাজার হিন্দুর কোনো সমস্যা থাকে, আমরা আছি, আমরা কাজ করছি, সমস্ত হিন্দু শরণার্থীদের প্রোটেকশন দেব। ধর্ম রাজনীতি সব ঊর্ধ্বে উঠে যে আইনের মতো কাজ করবে, সেখানে কারো হস্তক্ষেপ করা উচিত নয়। এই বিজেপি রাজনীতি রং লাগানো বন্ধ হোক। এসআইআর শুরু হতেই শোরগোল বাংলাদেশি ধরার জন্য। দেশের আইন, রাজ্যের আইন এসবের পাশেই ভোটের লাইনটাও তো মাথায় রাখতে হবে। সেই লাইনেই আপাতত হিন্দু বাংলাদেশি ধরা পড়লে ছাড়িয়ে আনবে বিজেপি। আর মুসলিম অনুপ্রবেশকারী আপাতত তারা স্যারের ভয় পালাচ্ছে দূরে, যত দূর চোখ যায় তার চেয়েও বেশি দূরে। মালবাজার থেকে রনি চৌধুরী রিপোর্ট, TV9 বাংলা। জলপাইগুড়ি মেটালিতে যখন বাংলাদেশিদের ছাড়ানো নিয়ে বিজেপি বিতর্কে, তখনই মুর্শিদাবাদে আবার অন্য ছবি। এসআইআর আবহে মুর্শিদাবাদে 4 বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে। এই অনুপ্রবেশকারী বাংলাদেশিরা শুধু যে ঘাপটি মেরেছিল তা নয়, এখানে সাইবার জালিয়াতি চক্রও চালাচ্ছিল। তাদের 3 সহযোগীও ধরা পড়েছে পুলিশের হাতে। এরা শুধু সবাই ফাইন্যান্সিয়াল ফ্রড একসাথে মিলিয়ে এখানে করছিল। 2 ল্যাপটপ, 13 মোবাইল ফোন, 46 সিম কার্ড, 121 ATM। সাসপিশিয়াস ট্রানজাকশন, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন পেয়েছি। ইনিশিয়াল ইনভেস্টিগেশন এটাই পাওয়া গেছে, এরা সবাই যুক্ত ছিল ফাইন্যান্সিয়াল ফ্রড। এখানে থাকতো ওরা, এখন আমরা ডকুমেন্ট কিছু পাইনি। প্রতারণার নতুন ছক প্রতারকদের, কোনো ওটিপি ছাড়াই লরির মালিকানা বদল। রায়গঞ্জ থেকে বদলে চাঁচলে আরটিওতে রেজিস্ট্রেশন হলো। ওটিপি ছাড়া মালিকানা বদল সম্ভব নয়, দাবি চাঁচল আরটিও। গাড়িটা রায়গঞ্জ আরটিও ছিল, গাড়িটা আমার কাছ থেকে ছিনতাই করে নিয়ে ওরা চাঁচল আরটিও করে নিয়েছে। গেলাম ডাইরেক্ট, আমরা বললাম তো ওরা বলছে কি ওটিপির মাধ্যমে হয়েছে। আমি ওটিপির মাধ্যমে হয়েছে, তা আমি ওটিপি দিলাম না, আমার গাড়ির নাম কি করে চেঞ্জ হলো। এই আরটিও অফিস নিয়ে একটা বড় র্যাকেট চলছে, সেই সত্যটা এটা আমরা বের করবই। ওটিপিটাকে ওরা বাইপাস করছে কোনোভাবে। যদি ওই ওনারের কোনো অরিজিনাল ডকুমেন্ট, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড কিছু যদি ওরা পেয়ে যায় বা জেরক্সও পেয়ে যায়, সেগুলো দিয়ে ওরা ওই অরিজিনাল মালিকের মোবাইল নাম্বারে কোনো ওটিপি না দিয়েই একটা ফেক একটা মোবাইল নাম্বার তৈরি করে সেটাকে সেই মোবাইলে ওরা ওটিপিটাকে নিয়ে সেই ওটিপি ব্যবহার করে ওরা ওনারশিপটাকে ট্রান্সফার করে দিচ্ছে। বাংলা এসআইআর চলছে, কার নাম থাকবে কার নাম বাদ যাবে তা নিয়ে আতঙ্ক অব্যাহত। এর মাঝে লরির মালিকের নাম বদলালো কোন স্যার? রূপক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। রাজগঞ্জের বিডিওর বক্তব্যের ব্যাপক অসঙ্গতি। একবার সোনা গলানোর কথা মানছেন, আবার বলছেন তার নাকি বাড়ি, সোনা এসব কিছুই নেই। এত তথ্য সত্ত্বেও এখনো কেন অধরা এই ভিডিও? এই পরিস্থিতিতে প্রশান্ত বর্মন এসআইআর এর কাজ করছেন কি না তা জানতে চেয়ে জেলা শাসকের কাছে রিপোর্ট চেয়েছেন সিইও। চোর তিনি বড় গলায় কথা বলছেন এবং যিনি সোনা গলিয়েছেন তিনিও বড় গলায় তার পরিবার কথা বলছেন। আমার কোনো সোনা চুরি হয়নি, আমার কোনো বাড়ি নেই এবং আমি সেই স্বর্ণ ব্যবসায়ীকেও চিনি না, চোরকেও চিনি না। একবার বলছেন সোনা গলানোর কথা, আর একবার বলছেন সোনাই নেই। এক মুখে দুরকম কথা। খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও
প্রশান্ত বর্মনের। শুধু তাই নয়, তার দাবি নিজের কোনো বাড়িই নেই। কিন্তু অশোককর নামে এই ব্যক্তির বক্তব্যটা শুনুন তো একবার। ঘটনা হয়েছিল আজ থেকে 4 মাস আগে। ওনার বাড়িতে আমি কাজ করতাম, ওই পুকুর দেখাশোনা কাজ করতাম। পুকুর দেখাশোনা কাজ করতে করতে আমার ওনার বাড়িতে কিছু গয়না ছিল। এবারে আমি নেশার ঘরে মদ খেয়েছিলাম, মদ খেয়ে কাজ করতাম। আমার বাড়িতে মদ খেয়ে প্রচুর মদ খেয়ে নেশার ঘরে ওনার মালগুলো বার করে স্বপন কামলিয়াকে আমি দিয়েছি। লাবণী আইল্যান্ডে স্বীকার করেছি স্যার গয়না আমি নিয়েছি। কাকে দিয়েছি? আমার তখন মারধর করেছিল, করতে আমি স্বীকার করেছি গয়নাটা আমি নিয়েছি। কাকে দিয়েছি? আমি স্বপন কামলিয়া বাসন্তী জুয়েলার্সে দিয়েছি এবং লাবণী আইল্যান্ডে দিয়েছি। এই বলতে আমাকে ছেড়ে দিল। তারপরে 2 মাস পরে ওই 28 তারিখ মঙ্গলবার ছিল, ওই দিনকার স্যার বললো যে ও আসবে, তুই আসবি। তো আমি যত সময় 12:30টার সময় ওনার বাড়ি পৌঁছে যাই এবং উনি আসে, তখন ওনাকে দুজনকে ওই ঘরের মধ্যে ঢুকে মারধর করে। এবার এই ব্যক্তির পরিচয়টা আপনাদের দিই। ইনি অশোক কর। তার দাবি তিনি প্রশান্ত বর্মনের বাড়িতে কুকুরের দেখাশোনার কাজ করতেন। পুলিশ সূত্রে খবর, নিউটাউন AB 67 নম্বর বাড়িটি প্রশান্ত বর্মনের, আর সেখানেই কাজ করতেন এই অশোক। অথচ রাজগঞ্জের বিডিওর দাবি তার নাকি কোনো বাড়িই নেই, সোনাও নেই। আমার কোনো সোনা চুরি হয়নি, আমার কোনো বাড়ি নেই, এবং আমি সেই স্বর্ণ ব্যবসায়ীকেও চিনি না, চোরকেও চিনি না। এখানেই শেষ নয়, নিউটাউনে খুন হওয়া সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দাতনের বাড়িতেও পৌঁছে যান রাজগঞ্জের বিডিও। সেই ছবি ধরা পড়েছে স্থানীয়দের ফোনে। যদিও প্রশান্ত বর্মনের দাবি তিনি নাকি দাতনে যানইনি। তো বর্মনকে কালিমালিপ্ত করবার চেষ্টা করছে। আমি দাতনে কেন যাব? উঠে সমস্ত কিছুই সল্টলেকের সোনা ব্যবসায়ীকে খুনের অভিযোগ উঠেছে রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে, তাও আবার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের হয়েছে। এ নিয়ে অবশ্য রাজগঞ্জের তৃণমূল বিধায়ক বলছেন, প্রশান্ত বর্মনকে নিয়ে যা করার প্রশাসন করবে। এটা নবান্ন থেকে নিয়োগ করে, বিডিও, ডিএম, এডিএম এগুলো নবান্ন থেকে প্রশাসন বুঝবে, এটা টোটাল প্রশাসনের দায়িত্ব। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি সোনা চুরি হয়ে গিয়ে থাকে, সেই সোনাও কি কালো টাকায় কেনা? এত তথ্য থাকা সত্ত্বেও কেন অধরা বিডিও? রাজগঞ্জের বিডিওর মাথায় কার হাত? নীলেশ্বর সান্যাল, রঞ্জিত ধর ও দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তের একটা বড় খবরের দিকে নজর রাখবো। কিছুক্ষণ আগে এসএসসির রেজাল্ট আউট হয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর, কিন্তু যা খবর পাওয়া যাচ্ছে রেজাল্ট বেরোনোর পরেই এসএসসির ওয়েবসাইটে বিভ্রাট। রেজাল্ট আপলোড হতেই বসে গেল এসএসসির ওয়েবসাইট, খুলছে না এসএসসির ওয়েবসাইট। অর্থাৎ আমরা বারবার বলছিলাম যে আপনারা এসএসসির ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট জানতে পারবেন, তবে এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে এসএসসির ওয়েবসাইটে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে, যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, যে কারণে রেজাল্ট আপলোড হচ্ছে না। আপলোড হতে না হতেই এসএসসির ওয়েবসাইট বসে গিয়েছে, খুলছে না এসএসসির ওয়েবসাইট। একাদশ দ্বাদশে শূন্যপদ 12,514, তাদের নাম প্রকাশ করার কথা ছিল। রেজাল্ট আউট হওয়ার পরেই বসে গেল এসএসসির ওয়েবসাইট। আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে যখনই আপনি এসএসসির ওয়েবসাইটে রেজাল্ট সার্চ করতে যাবেন, তখন কিন্তু সেই একই লেখা ফেলা হচ্ছে। এখন সাইটে অসুবিধা রয়েছে, সেই বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে ইতিমধ্যেই। এসএসসির ওয়েবসাইটে বিভ্রাট দেখা দিয়েছে এবং এসএসসি যখনই রেজাল্ট আপলোড করা হয়, সেই আপলোড হতে না হতেই বসে যায় ওয়েবসাইট। স্কুলে স্কুলে প্রধান শিক্ষকদের চিঠি জেলা শিক্ষা বিভাগে, দায়িত্বপ্রাপ্ত বিএলওদের সাহায্য করার নির্দেশ। আপাতত বিএলওদের কাজে জোর দেওয়ার নির্দেশ। আরো বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। রাজগঞ্জের বিডিওকে নিয়ে জেলা শাসকের কাছে রিপোর্ট তলব। বিডিও প্রশান্ত বর্মন এসআইআর এর কাজ করছেন কিনা জানতে চেয়েছে কমিশন। বিডিও অফিসের পিছনে কিভাবে মিলল ভোটার কার্ড, রিপোর্ট তলব কমিশনের। দিল্লিতে নির্বাচন সদনে রিপোর্ট পাঠাবে সিইওর দপ্তর, খবর সূত্রে। অনির্বাণ, আমাদের বাঙালির কাছে দীঘা মানে কাছাকাছি সমুদ্রটা ঘোরার জায়গা, পর্যটনের জায়গা, মজা করার জায়গা, কিন্তু সবার কাছে কি তাই? কিরকম? সেই খবরটাই এবার আমি দর্শকদের সামনে তুলে ধরবো। মানে দীঘা অনেকের কাছে সরকারি জমি লুটের দিঘি। সরকারকে ফাঁকি দিয়ে যেখানে সেখানে গজিয়ে উঠেছে হোটেল। আরটিআই এ এমনই তথ্য সামনে আসার পরই ফকিরের শুরু হয়েছে কেরামতি। এখানে ফকির হলো হোটেল মালিকদের একটি সংগঠন।
তারা নাকি উটকো ঝামেলা মেটাতে মোটা টাকায় রফার প্রস্তাব দেয়। ভাইরাল হওয়া একটি নোটিশ ঘিরে দীঘায় বিতর্কের ঢেউ। সরকারি জমি লুটের অভিযোগ ঘিরে চড়া গলা বিজেপির, ফাঁদে না পা দেওয়ার পরামর্শ তৃণমূলের। বাঙালির অন্যতম পছন্দের বেড়ানো স্পট, প্রায় সমুদ্র ঘেঁষে একটার পর একটা হোটেল রিসর্ট। অভিযোগ, সরকারি জমি দখল করে সৈকত নগরীতে গজিয়ে উঠেছে অসংখ্য নির্মাণ। সম্প্রতি একটি আরটিআই রিপোর্টে যে তথ্য সামনে এসেছে তাতে শোরগোল পড়েছে সাগর পাড়ে। ওল্ড দীঘার রাজবাড়ি কমপ্লেক্সের প্রায় 500 ডেসিমেল সরকারি জমি নিয়ে বিতর্ক। সূত্রের খবর, এই বিশাল জমির কোনো রেকর্ড বা ভূমিকরের রসিদ সরকারের কাছে নেই। সেখানে প্রায় 50টি হোটেল ব্যবসা করছে। রাজ্য সরকারের 1 নম্বর খতিয়ানভুক্ত জায়গা ভেস্টেড ল্যান্ড, কখনোই আপনার মিউটেশন করা যাবে না। ভেস্টেড ল্যান্ড কেটে রাজ সম্পত্তি কোনো মতোই সম্ভব না। সরকারি জমি দখল করে হোটেলের অভিযোগ, আর তার জমির মীমাংসার জন্য একটি ভাইরাল হওয়া নোটিশ ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের প্যাডে দেওয়া হয়েছে নোটিশ। যে ব্যবসা করছি তার সমস্ত নথি আমরা চেয়েছি আর কি। সরকারি যে মূল্য আছে সেই মূল্য অনুযায়ী নিয়ে আমাদেরকে জায়গাটা দিবেন বলে বলেছেন আর কি। এইভাবে আমরা তৈরি হচ্ছি। দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি, তিনি আবার তৃণমূল পরিচালিত পদিমা 2 পঞ্চায়েতের প্রধান। গোটাটাই তৃণমূলের তোলাবাজি বলে তোপ দেখেছে বিজেপি। এই নিয়ে সাবধানী অবস্থান শাসক দলের। আসলে এটা তোলাবাজির একটা নতুন স্টাইল। তৃণমূলের নেতারা এ কাজে সিদ্ধ অস্ত, গোটা দীঘাতেই একই কায়দাতে চলছে। কেউ হ্যান্ডবিল দিয়ে যদি মিউটেশনের কথা বলে তাহলে সেটা মানুষকে প্রভাবিত করা হচ্ছে। এই সকল ভুয়ো কাজকর্মে কেউ যুক্ত হবেন না। দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের অধীনে 120টি হোটেল আছে। হোটেলগুলি থেকে মাসে নেওয়া হয় 100 টাকা। এর পাশাপাশি রুম পিছু রয়েছে 10 টাকা চাঁদা। অভিযোগ, সমস্যা মেটানোর নামে লক্ষ লক্ষ টাকা কামানোর ছক হোটেল মালিকদের সংগঠনের, জানিয়ে দীঘায় বিতর্কের ঢেউ। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। ছোটবেলায় দুষ্টুমি করলে বকাবকি করে বাবা মা একটা কথা প্রায় বলতেন, সবকিছুর একটা সীমা থাকে। কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পার্থ চৌমদার কি এই কথাটা কখনো শুনেছেন, বা শুনলেও তাতে আমল দিয়েছেন? মনে তো হয় না, কারণ তার আয়ের তো কোনো সীমাই নেই, আর সবটাই নাকি অপকর্মের ফসল। 5 বছরে যার বেতন 56 লক্ষ, তার সম্পত্তি কিনা 5 কোটি। আপাতত স্ত্রী ঘরে পুরসভার এই ইঞ্জিনিয়ার। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পার্থ চৌমদার আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে আপাতত স্ত্রী ঘরে। কথায় বলে আমদানি আটান্নি খরচা রুপাইয়া, কিন্তু পার্থ চৌমদার উল্টো পথে হাঁটেন। 1997 কলকাতা পুরসভার সড়ক ও মেকানিক্যাল বিভাগের অ্যাসফল্টাম বিভাগে যোগ। প্রভাব খাটিয়ে দীর্ঘদিন এই বিভাগেই কাজ করেছেন পার্থ চৌমদার। পুরসভার ক্ষমতায় যে দলই থাকুক, পার্থ নিজের ক্ষমতায় পথ ধরে রেখেছেন। কোটি কোটি টাকার কাজ হয় অ্যাসফল্টাম বিভাগে। অনেকের কাছে এটা মধু ভাণ্ড। বিভাগের কাজে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। 2020 সালে তদন্তের নির্দেশ দেয় কলকাতা পুরসভা। পুরসভা সাসপেন্ড করে পার্থ চৌমদারকে। সাসপেনশন কাটিয়ে আবার কাজে যোগ দিয়েছিলেন ইঞ্জিনিয়ার সাহেব, এবার পরিকল্পনা এবং উন্নয়ন বিভাগে, কিন্তু তদন্ত চলছিল। বিভাগীয় তদন্তের রিপোর্টের ভিত্তিতে তদন্ত মাসখানেক আগে পৌঁছয় কলকাতা পুলিশের দুর্নীতি দমন শাখার হাতে। তাদের হাতেই গ্রেপ্তার পার্থ চৌমদার। তাকে আদালতে পেশ করার পর দুর্নীতির বহরটা সামনে এলো। দুর্নীতির গোল্ডেন টাইম 2017 থেকে 2021, এই 5 বছরে বেতন বাবদ ইঞ্জিনিয়ারের আয় 56 লক্ষ টাকা। এই 5 বছরে ইঞ্জিনিয়ারের সম্পত্তি 5 কোটি 60 লক্ষ টাকার। বোলপুরে 36 লক্ষ টাকার বাংলো। কলকাতা সংলগ্ন এলাকায় 6টি ফ্ল্যাট। একাধিক ব্যাংকে লক্ষ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট। স্ত্রীর নামে আবাসন শিল্পে বিনিয়োগ। শ্বশুর শাশুড়ির ঠিকানা ব্যবহার করে একাধিক অ্যাকাউন্ট। জমা 1 কোটি। ব্যাংকের লকারে 774.85 গ্রাম সোনা। 2017 থেকে 2021 মধ্যে একাধিক বিদেশ ভ্রমণ। জানবেন এর সাথে বড় নেতারা যুক্ত আছে, সে যাতে ধরা না পড়ে, তার ছোটকে ধরে অন্য তদন্তে যাতে কেন্দ্রীয় তদন্ত এজেন্সির হাতে এরা পড়ে না যায়, তাদের সুরক্ষা দিতে গিয়ে এরা হচ্ছে এই ধরনের গ্রেপ্তার করে। ইনফরমেশন কালেক্ট করে যে ওদের নট মানে আমাদের রুলস অনুযায়ী নয়, কিছু ডালমে কালা হয়, সেই জন্য ওর এগেনস্টে ডিপিও হয়েছিল, সাসপেন্ড হয়েছিল।
তারপরে আমরা ওখানে পাঠিয়েছিলাম, ওরা এটাকে পড়ে দেখেছে যে হ্যাঁ ঠিক আছে, ওরা অ্যারেস্ট করেছে। বছর 10 আগের কথা, বালি পুরসভার ইঞ্জিনিয়ার প্রণব লাহিড়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল 20 কোটি টাকা ও 14 লক্ষ টাকা সোনার গয়না, সঙ্গে আরও আমানতের কাগজপত্র। এই ঘটনার ঠিক 2 বছর পর কলকাতা পুরসভায় কাজে যোগ দিয়েছিলেন পার্থ। বালির প্রণব লাহিড়ী কি কলকাতার পার্থ চোকদারের আদর্শ? দুজনেরই যে সীমা জ্ঞান নেই। সুপ্রিয় গুহ ও সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।